ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে প্রথমে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব পরমাণুর গঠনের বোর রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে বোর রাদারফোর্ড পরমাণু মডেলটা আলোচনা করব। দেখা যাক বিজ্ঞানী বোর রাদারফোর্ড পরমাণু মডেলটি কীরকম। আমরা একটা ছবি এঁকেছি, মাঝখানে দেখতে পাচ্ছি এখানে প্রোটন এবং নিউট্রন বসে আছে, আর বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে। তাহলে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র আয়তন বিশিষ্ট একটি অংশ আছে, যেখানে প্রোটন এবং নিউট্রনগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় অবস্থান করছে। এই নিউক্লিয়াস যে সমস্ত কণিকা দ্বারা গঠিত, সেই সমস্ত কণিকাগুলোকে আমরা নিউক্লিয়ন বলি। নিউক্লিয়াস যে সমস্ত কণিকা দ্বারা গঠিত, সেই সমস্ত কণিকাগুলোকে আমরা নিউক্লিয়ন বলি। এখানে যেহেতু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে, তাহলে প্রোটন হবে একটা নিউক্লিয়ন এবং নিউট্রন হবে একটি নিউক্লিয়ন। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট ভরই হবে পরমাণুর ভর। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন আছে, যে নিউট্রন আছে, তাদের মিলিত ভরই হবে পরমাণুর ভর। কেননা এর বাইরে যে সমস্ত ইলেকট্রনগুলো আবর্তন করছে, এই সমস্ত ইলেকট্রনের যে ভর সেটা প্রায় নগণ্য ভর। সেই জন্যে আমরা পরমাণুর ভর বলতে পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মিলিত ভরকেই বুঝি। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন এরা অত্যন্ত ঠাসাঠাসি অবস্থায় অবস্থান করছে, তাই এই যে নিউক্লিয়াসের ঘনত্ব হয় খুব বেশি। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে যেহেতু প্রোটন এবং নিউট্রনগুলো খুব ঘনভাবে অবস্থান করছে, তাই নিউক্লিয়াসের ঘনত্ব খুব বেশি। এই পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা থাকে, তাকেই আমরা বলি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। এগুলো পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে, সেই সংখ্যাকে আমরা বলি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। আর মৌলের সমস্ত ধর্ম এই পারমাণবিক সংখ্যার উপরেই নির্ভর করে। এরপরে আসছে ভর সংখ্যা। আমি প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যাকে ভর সংখ্যা বলবো। পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যাকে আমরা ভর সংখ্যা বলবো। তাহলে যে পরমাণুটা আমি এখানে এঁকেছি, এর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 13, যেহেতু 13টা প্রোটন আছে। আর ভর সংখ্যা হয়ে যাবে 13 + 17 = 30। তাহলে এর ভর সংখ্যা হয়ে যাবে 30। এবার এই ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করছে, কিন্তু এই ইলেকট্রনগুলো তাদের ইচ্ছামতো কক্ষপথে আবর্তন করতে পারবে না। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে কয়েকটি অনুমোদিত কক্ষপথে আবর্তন করতে পারে। তাহলে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, এরা একমাত্র কতগুলো অনুমোদিত কক্ষপথ, পারমিসিবল অরবিটেই এরা আবর্তন করতে পারে। তাহলে আমরা দেখছি এইটা নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথ। এই কক্ষপথগুলোকে আমরা কে এল এম, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে যাব কে এল এম এইভাবে আমরা বাড়তে থাকব। বা এটাকে এইভাবেও লেখা যেতে পারে 1 2 3 1 2 3, এটাকে এভাবেও লেখা যেতে পারে। এই যে অনুমোদিত কক্ষপথের কথা আমরা বললাম, এই অনুমোদিত কক্ষপথে যখন ইলেকট্রনগুলি আবর্তন করে, সেই সময় ইলেকট্রনগুলি কোনো শক্তি বর্জন করে না বা কোনো শক্তি শোষণ করে না। তাহলে এই যে পারমিসিবল অরবিট, অর্থাৎ অনুমোদিত কক্ষপথে যখন ইলেকট্রনগুলো আবর্তন করে, তারা কোনো রকম শক্তিকে বর্জন করে না বা কোনো রকম শক্তিকে এরা শোষণও করে না। তাই এইগুলোকে আমরা মুখ্য শক্তিস্তর বলবো, এগুলোকে মুখ্য শক্তিস্তর বলে এবং এগুলোকে কে এল এম এন ও পি বা 1 2 3 4 5 6 দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা কে এল এম এন ও পি এগুলো শুরু করব। নিউক্লিয়াসের ঠিক বাইরের কক্ষপথটাকে ধরবো কে, তারপরে পরপর কক্ষপথগুলোকে এল এম এন ও পি ইত্যাদি, বা সব থেকে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথকে 1 ধরবো,
2 3 4 5 6 এইভাবে আমরা সূচিত করব। তাহলে এই যে কক্ষপথগুলো, এইগুলোকে আমরা বলবো মুখ্য শক্তি স্তর, অর্থাৎ এই কক্ষপথগুলোতে আবর্তন করার সময় ইলেকট্রনগুলি কোনো রকম শক্তি বর্জনও করবে না, কোনো রকম শক্তি শোষণও করবে না। তাহলে এই যে কক্ষপথগুলো আমরা পড়লাম, অর্থাৎ আমাদের নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে আগের দিকে গেলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই যে কক্ষপথগুলো পাচ্ছি, আমরা এই কক্ষপথগুলোর ক্যাপাসিটি অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা কোন কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে তার সংখ্যা 2n² হবে, যেখানে n হলো কক্ষপথের সংখ্যা। তাহলে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে সেটা জানার জন্যে আমরা 2n² এই ফর্মুলাটা ব্যবহার করব, যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা, n = কক্ষপথের সংখ্যা। কক্ষপথের সংখ্যা 2n² এই ফর্মুলা যদি আমি বসাই, তাহলে কোন কক্ষপথে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে সেটা আমরা বের করতে পারবো। তারপরে আছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কোনো ইলেকট্রনের স্থানান্তর হলে ইলেকট্রনটি শক্তি বর্জন করবে। তার আগে আমরা কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর এইটা একটু দেখে নিই। তাহলে আমাদের যে নিউক্লিয়াসের পাশে যে কক্ষপথটা, অর্থাৎ সর্বপ্রথম কক্ষপথ 1 নম্বর কক্ষপথ, এর যে শক্তি স্তর, এর যে শক্তি স্তর এটা হবে আমাদের নিম্ন শক্তি স্তর। তাহলে নিউক্লিয়াসের সব থেকে পাশে যে ইলেকট্রনটি আছে সেটি হবে নিম্ন শক্তি স্তর অবস্থান করছে। এইবারে আমি যদি 1 2 3 4 5 6 এইভাবে যদি একটা কক্ষ থেকে অন্য কক্ষপথের দিকে যেতে থাকি, কক্ষপথের সংখ্যা যত বাড়বে তার শক্তিও তত বাড়বে। নিউক্লিয়াসের সব থেকে কাছের কক্ষপথের হচ্ছে কম শক্তি স্তর বলবো, আর নিউক্লিয়াস থেকে যত দূরে সরে যাব সেই কক্ষপথগুলোকে আমরা বলবো উচ্চ শক্তি স্তর। তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কোনো ইলেকট্রনের স্থানান্তর হলে ইলেকট্রনটি শক্তি বর্জন করবে। অর্থাৎ যদি নিউক্লিয়াসের বাইরের কোনো কক্ষপথ থেকে যদি নিউক্লিয়াসের দিকের কোনো কক্ষপথে একটি ইলেকট্রন স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে সে শক্তি বর্জন করবে। অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন কোনো ইলেকট্রনের স্থানান্তর ঘটবে তখন সে শক্তি বর্জন করবে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে কোনো ইলেকট্রনের স্থানান্তর হলে ইলেকট্রনটি শক্তি গ্রহণ করবে। তাহলে যদি নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে ইলেকট্রনটি শক্তি গ্রহণ করবে। অর্থাৎ যদি ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, দূরের কক্ষপথে চলে যায়, তখন সেই ক্ষেত্রে অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে সে উচ্চ শক্তি স্তরে চলে যাচ্ছে, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় ওই ইলেকট্রনটি কিছু পরিমাণ শক্তি গ্রহণ করবে, শক্তি গ্রহণ করে সে উচ্চ শক্তি স্তরে উন্নীত হবে। কোনো নির্দিষ্ট কক্ষপথের ইলেকট্রন শক্তিকেই ওই শক্তি স্তরের শক্তি বলে মনে করা হয়, যদিও কোনো কক্ষপথের নিজস্ব কোনো শক্তি নেই। তাহলে একটা যে কক্ষপথ আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি K L M N O P ইত্যাদি, বা 1 2 3 4 5 6 ইত্যাদি, তাহলে এই যে কক্ষপথগুলো, এই কক্ষপথের কিন্তু নিজস্ব কোনো শক্তি নেই। তাহলে কিভাবে আমরা শক্তিটাকে হিসাব করছি না, কোনো নির্দিষ্ট কক্ষপথের ইলেকট্রনের শক্তিকেই ওই শক্তি স্তরের শক্তি বলে মনে করা হয়। তাহলে একটা নির্দিষ্ট কক্ষপথ, সেটা K হোক L হোক M হোক, একটা নির্দিষ্ট কক্ষপথ নিলাম, ওই কক্ষপথে যে ইলেকট্রনটা অবস্থান করছে তার যে শক্তি, সেই শক্তিকেই আমরা বলবো ওই কক্ষপথের শক্তি। মনে রাখতে হবে কক্ষপথের কিন্তু নিজস্ব কোনো শক্তি নেই। এবার কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে আমরা আগেই আলোচনা করেছি, 2n² ফর্মুলা দিয়ে সেইটা আমাদের হিসাব করতে হয়। এখন দেখে নিই কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে। 1 নম্বর কক্ষপথের কথা চিন্তা করি, যে কক্ষপথটি একদম নিউক্লিয়াসের পরেরই কক্ষপথ, নিউক্লিয়াসের পরে সর্বপ্রথম কক্ষপথ, সেটা 1 নম্বর কক্ষপথ বা K কক্ষপথ। সেইখানে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে 2n², এখানে n = 1, 2 × 1² = 2। তার মানে আমাদের 1 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2, অর্থাৎ ওই কক্ষপথে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। এবার দেখব 2 নম্বর কক্ষপথে, 2 নম্বর কক্ষপথে ওই একই ফর্মুলা বসাই, 2 × 2² n = 2 = 8। তার মানে 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8।
3 নম্বরটা দেখি। 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 × 3² = 18। তাহলে 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18। কি পেলাম? 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে এবং 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। এখানে মনে রাখতে হবে, আমার এই 2n² ফর্মুলা দিয়ে যে হিসাবই আসুক না কেন, আমাদের মনে রাখতে হবে কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন অবস্থান করতে পারবে না। আবার বলি, কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন অবস্থান করতে পারবে না এবং শেষের কক্ষপথের ঠিক আগের কক্ষপথে, শেষের কক্ষপথের আগের কক্ষপথে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে আমাদের 2n² ফর্মুলা দিয়ে যে হিসাবই আসুক না কেন, মনে রাখতে হবে কোনো পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকবে না এবং সর্ববহিস্থ কক্ষে ঠিক আগের কক্ষপথে 18টির বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে এই বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি। তাহলে বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেলটা আবিষ্কার হয়েছিল প্রথমে যখন রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা দেখছিলাম, আলোচনা করছিলাম, কোনো ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, সে অনবরত শক্তি বর্জন করতে থাকবে এবং এক সময় সে আমাদের নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুর গঠনের কোনো অস্তিত্ব থাকবে না। সেটা এখানে সমাধান করা হলো যে কোনো কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে পারবে না, তাদের কতগুলো পারমিসেবল অরবিটে, কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরবে, যে কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলি কোনো রকম শক্তি বর্জন করবে না বা গ্রহণও করবে না। এই বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল এর দুটো ত্রুটি আছে। দেখা যাক এই ত্রুটিগুলো কী। এই মডেলের সাহায্যে 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তাহলে এই যে বোর রাদারফোর্ড যে পরমাণু মডেল আমরা আলোচনা করলাম, এর সাহায্যে যে পরমাণুতে 2 বা ততোধিক ইলেকট্রন আছে তার বর্ণালী বা আয়ন, পরমাণু বা আয়ন, এর বর্ণালীগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি না। এই মডেলের সাহায্যে 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। নাম্বার 2 যেটা ত্রুটি, এই পরমাণু মডেলটি দ্বিমাত্রিক। তাহলে এখানে আমরা বোর এবং রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি পড়লাম, এই পরমাণু মডেলটি হলো দ্বিমাত্রিক। তাই পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কিত কোনো ধারণা করা যায় না। আসলে পরমাণুর গঠন হয় ত্রিমাত্রিক। তাহলে ত্রিদেশীয় স্তরে এ পরমাণুর গঠন হয় আমরা জানি। তাহলে এই যে বোর রাদারফোর্ড মডেলে আমরা যে পরমাণু গঠন কথা আলোচনা করেছি সেটা দ্বিমাত্রিক স্তরে আমরা আলোচনা করেছি, কিন্তু পরমাণু আসলে ত্রিমাত্রিক। তাই এই ত্রিমাত্রিক গঠন সম্পর্কিত কোনো ধারণা এই বোর রাদারফোর্ড এই মডেল থেকে করতে পারা যায় না। এইগুলো হচ্ছে বোর রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি। এরপরে আমরা দেখি, আমরা যে সমস্ত পরমাণু আলোচনা করতে গিয়ে যে সমস্ত কণিকার কথা জেনেছি সেইগুলো একত্রিত করে কতগুলো আলোচনা করব, তুলনা করব। নেম হচ্ছে নাম, সিম্বল চিহ্ন, মাস ভর, চার্জ আধান, ইনভেন্টর আবিষ্কারক। তাহলে এক একটা কণার নাম কি হবে, চিহ্ন কি হবে, ভর কি হবে, আধান কত হবে, আবিষ্কারককে, এগুলো সব একটা একটা করে আলোচনা করব। প্রথমে আসি প্রোটন। প্রোটন আমরা আবিষ্কার দেখেছিলাম কীভাবে প্রোটনের আবিষ্কার হয়েছিল। প্রোটন হচ্ছে একটা ধনাত্মক তড়িদাহিত কণা যেটা আমাদের নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। প্রোটন একটি ধনাত্মক তড়িদাহিত কণা যেটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এবার তার সিম্বল দেখি, তাকে শুধুমাত্র পি দিয়ে লেখা যায়, প্রোটনকে শুধুমাত্র পি দিয়ে লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি 1H1। তার মানে এটা হচ্ছে একটা প্রোটিয়াম। 1H1 মানে এই হাইড্রোজেন পরমাণুটির নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। 1H1 মানে এই হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। তাই 1H1 এটা একটা প্রোটনের ভরের সমান ধরা যেতে পারে, কারণ এই পরমাণুতে আছে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন। তাহলে আমি যদি ইলেকট্রনের ভরকে নগণ্য মনে করি তাহলে প্রোটন হয়ে যাবে 1H1, অর্থাৎ 1H1কে আমরা একটা প্রোটন বলতে পারি। তাহলে সিম্বল হয়ে গেল পি অথবা 1H1। প্রোটনের ভর 1.6725 × 10⁻⁻27 1.6725 × 10⁻⁻27 কেজি, কিলোগ্রাম। তাহলে পরিষ্কার বোঝাই যাচ্ছে এটা খুব ক্ষুদ্র একটা ভর,
খুব ক্ষুদ্র একটা ভর 1.6725 × 10⁻27 কেজি। এরপরে প্রোটনের চার্জ, আমরা জানি প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, প্রোটনের চার্জ পজিটিভ। এখানে সামনে কিছু লিখিনি, মানে এখানে অ্যাকচুয়ালি পজিটিভ আছে। প্রোটনের চার্জ কত দেখে নিই, 1.6 × 10⁻19 কুলম। তাহলে এটা এসআই এককে মাপছি আমরা, চার্জের আধানের এসআই একক কুলম, মেপেছি 1.6 × 10⁻19 কুলম। এতেও বোঝা যাচ্ছে এই আধানটার পরিমাণ খুবই কম। এই প্রোটনকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিলেন। এরপরে আসবো 2 নম্বর কণা, নিউট্রন। নিউট্রনের আবিষ্কারও আমরা পড়েছি। নিউট্রন কোথায় থাকে? নিউট্রনও পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটনের সাথে। প্রোটনের সাথে নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে। একে কিভাবে নাম বলবো? শুধু এন বলতে পারি বা 0n1। তাহলে 0n1, 0 বলছি কেননা এটা হচ্ছে এর কোনো রকম পরমাণু ক্রমাঙ্ক নেই, তা সেই জন্যে এখানে আমরা 0 বলেছি। আর 1-এর ভর আছে 1। তাহলে আমরা নিউট্রনকে n অথবা 0n1 এইভাবে প্রকাশ করতে পারি। এর ভর 1.675 × 10⁻27 কেজি। একটু তুলনা করে দেখি, এটা হচ্ছে 1.6725 × 10⁻27 কেজি প্রোটনের ভর। এটা হচ্ছে 1.675 × 10⁻27। তার মানে দেখা যাচ্ছে এইটার থেকে এইটা সামান্য বড়, অর্থাৎ আমরা যে পেলাম প্রোটনের ভরের থেকে নিউট্রনের ভর সামান্য বেশি। তাহলে নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে তার মধ্যে নিউট্রনের ভর প্রোটনের ভর অপেক্ষা সামান্য বেশি। নিউট্রনের চার্জ, আমরা জানি নিউট্রন হচ্ছে কোনো রকম চার্জ নেই, আধানহীন। নিউট্রনে কোনো রকম চার্জ নেই, এটা পজিটিভ চার্জও নয়, এটা নেগেটিভ চার্জও নয়, এটা হচ্ছে নিস্তড়িত, সেজন্য এখানে নীল লিখেছে। নিউট্রন আবিষ্কার করেছিলেন চ্যাডউইক, বিজ্ঞানী রাদারফোর্ডের একজন ছাত্র বিজ্ঞানী চ্যাডউইক এই নিউট্রনটাকে আবিষ্কার করেছিলেন। এরপরে আসি ইলেকট্রন। ইলেকট্রন এটা একটা ঋণাত্মক তড়িদাহিত কণা, খুব অল্প ভরের একটা ঋণাত্মক তড়িদাহিত কণা, যেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে, কতগুলো পারমিসেবল কক্ষপথে, কতগুলো অনুমোদিত কক্ষপথে আবর্তন করে। ইলেকট্রনকে আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি। এখানে আমার ক্যাপিটাল ই হয়েছে, এটা ক্যাপিটাল ই হবে না, এটা স্মল ই লিখতে হবে। ক্যাপিটাল ইয়ের জায়গায় স্মল ই লিখব। ইলেকট্রন ই অথবা -1 E0, এইভাবে আমরা ইলেকট্রনকে প্রকাশ করতে পারি। স্মল ই অর -1 E0, এইভাবেও আমরা ইলেকট্রনকে প্রকাশ করতে পারি। ইলেকট্রনের সিম্বল বা ইলেকট্রন চিহ্ন এইভাবে আমরা লিখতে পারি। ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি। বোঝাই যাচ্ছে একদম নগণ্য ভরের ইলেকট্রন। 9.11 × 10⁻31 মিন্স এটা একটা খুব নগণ্য ভরের কণা। ইলেকট্রন খুব নগণ্য ভরের কণা, যার ভর 9.11 × 10⁻31 কেজি। চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। তাহলে আমি চার্জটা প্রোটনের সঙ্গে যাচ্ছে একটু মিলিয়ে নিই। প্রোটনেরও একই চার্জ আছে 6 × 10⁻19 কুলম প্রোটনের চার্জ। ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻19 কুলম। তাহলে দুজনের চার্জ হচ্ছে সমান কিন্তু বিপরীত। এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তাহলে প্রোটনের যা চার্জ হয়, ইলেকট্রনেরও চার্জ সমান চার্জ হয় কিন্তু বিপরীত চার্জ হয়। এখানে প্রোটন পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। সেই জন্যে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে, কারণ একটা প্রোটনের যা চার্জ, প্রোটনের যা আধান, একটা ইলেকট্রনের আধান ঠিক তার সমান এবং বিপরীত। অর্থাৎ একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে। একটা প্রোটনের চার্জ আধান একটা ইলেকট্রনের চার্জ বা আধানকে ক্যান্সেল করে দেয়, ফলে সামগ্রিকভাবে আমরা পরমাণুকে নিস্তড়িত দেখি। এই ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী থমসন। বিজ্ঞানী থমসন এই ইলেকট্রনটিকে আবিষ্কার করেছিলেন। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাবো। সকলের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটা দেখো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ইতিমধ্যে না করে থাকো। লাইক দেবে, শেয়ার করবে যদি ভালো লাগে। আর তোমাদের একটা লাইক আমাকে ইন্সপায়ার করবে ক্লাসটাকে আরও ভালোভাবে করতে।
আমি আবার তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।